নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের সপ্তদশ পর্ব। খুব মুশকিলে পড়ল সেদিন রুচি ময়নাকে নিয়ে। বাড়িতে তবু যা হোক কেঁদেছে, বাপের ধমক খেয়ে আবার চুপ করেছে। রাস্তায় বেরিয়ে ময়নার কান্না থামতে চায় না। বেশ বড় মেয়ে। রুচির স্কুলে এই বয়সের মেয়েরা স্কুল ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর প্রায় 16 বছরের একটি মেয়ের হাতে লাল মলাটের বর্ণবোধ আর একটা ভাঙা স্লেট যেমন বিষদৃশ্য ঠেকছিল, তেমনি ওর অবুঝ অশ্রান্ত কান্না, খেলনা হারিয়ে শিশু যেমন কাঁদে। ব্যাপার কি? রুচি প্রথমটায় কিছু বলল না। বাসে উঠে সুরা ফার্স্ট লেনের সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় রুচি তার সঙ্গেই বেশি কথা বলছিল। আর একজন টিচার, হাওড়ার কোনো মেয়ে স্কুলের। রোজ এ পথে চলতে ফিরতে এই অঞ্চলের 2-4 জন শিক্ষয়িত্রীর সঙ্গে রুচির পরিচয় হয়েছে। সাবিত্রী একজন। অবশ্য দেখা হলে যে খুব গুরুত্বপূর্ণ কথা হয় তাদের সঙ্গে এমন না, বরং একই ধরনের প্রশ্ন, এক বিষয় নিয়ে আলোচনা। যেমন, 10:30 বেজে গেছে? না, আরো 3 মিনিট বাকি। বাবা, কি ভিড় আজ বাসে, দেখেছেন? পরশু যেন কিসের ছুটি, পাবলিক হলিডে তো। কি রান্না করলেন আজকে? কপির ডালনা, কাঁচা মুগ ডাল। না, মাছ আর সস্তা হবে না। আপনাদের ওধারটায় অসুখ বিসুখ কমেছে কি? কমছে বাড়ছে কিছু বোঝা যাচ্ছে না। রেশনিং উঠে যাচ্ছে কি? উঠলে বাঁচি। কি আজ আবার মুখ ভার কেন আপনার? কর্তার সঙ্গে রাগারাগি হয়েছে বুঝি? যতদিন না নিমতলায় যাচ্ছি রাগারাগি বন্ধ হবে না আমাদের মতন লোকের সংসারে। অঢেল থাকতো, নাকে মুখে গুঁজে 10টায় বেরিয়ে মেয়ে ঠাঙাতে যেতে হতো না। ঘরে থেকে এটা ওটা রান্না করে ধুয়ে মুছে বিছানাপাটি পরিষ্কার রেখে ছেলে মেয়েকে আদর করে কর্তার ঘরে ফেরাতক সংসার আগলে রাখতে পারতাম তো স্বামীর মেজাজ ভালো থাকতো। এখন হয়েছে তার উল্টো, কাজেই ঝগড়া। আপনার বুঝি ওই একটি মেয়ে? আপনার 2টি। আবার কবে? রক্ষা করুন মহাশয়, ছোটকুর সময় হাসপাতাল থেকে অপারেশন করিয়ে এসেছি। আপদ যাক। আপনার হেলথ এফেক্ট করেনি? এখনো পর্যন্ত তো দেখছি না। আপনি কি করবেন ঠিক করলেন? সাহস পাচ্ছেন না? ছোটকুর সময় এক দুধের পেছনে আমাকে 15-20 টাকা হাতে ধরে গয়লাকে মাস মাস দিতে হয়েছিল। কি যে লাগতো মিসেস রায়, মনে হতো আমার এত কষ্ট করে রোজগার করা টাকা জলে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তবে কি বলবেন, মেয়েকে উপোস রেখে মেরে ফেলতে চেয়েছিলাম? না, তা করব কেন? ইচ্ছা হতো 3 পোর জায়গায় 2 সের দুধ খাওয়াই রোজ। বলুন কোন মান না ইচ্ছা হয়? হ্যাঁ, আগে পারত, তাদের বুকেও তখন দুধ জিনিসটার অভাব ছিল না। আজ বলুন মিসেস রায়, আমার আপনার বুকে ক-6টাক দুধ থাকে? বেলা 9টায় কাঁচা মুগ ডাল আর ভাত খেয়ে সারা দিন 250 মেয়েকে তৈমুর লঙের বাবার জীবনী শিখিয়ে লসাগু গসাগু কষিয়ে বাড়ি ফিরে গিয়ে সেই 2খানা ঠান্ডা রুটি আর একটু বেগুন পালং খেয়ে যাদের দুধ শুকিয়ে গেছে তারা তাদের অপারেশন করে রিস্ক দূর করা ছাড়া উপায় কি? উপায় কি? গম্ভীর অস্পষ্ট ভঙ্গিতে রুচি হাওড়ার স্কুলের টিচার সাবিত্রী চ্যাটার্জির দিকে তাকিয়ে হাসল। তার সেই হাসি মিলিয়ে যেতে না যেতে আর একটা স্টপেজে ওঠে ইলা সেন। শুকনো সাদা কবজিতে একটা কালো ব্যান্ড পরা ঘড়ি, চোখে রোদ ঠেকাবার কালো চশমা। কটা বাজল? কটা বাজে মিসেস রায়? বোঝা গেল নিজের ঘড়িটা চলছে না। রুচির হাত ঘড়ি তেল মাখাতে দোকানে দিয়ে রাখা হয়েছে, পয়সার অভাবে ফিরিয়ে আনা হচ্ছে না। সাবিত্রী চ্যাটার্জি তৎক্ষণাৎ নিজের কবজির দিকে তাকিয়ে বলল, 10:15 মিস সেন। ইলা সেন একটু অনুকম্পার চোখে রুচির দিকে তাকালো। কাজেই সেদিনকার মতো বউবাজার স্কুলের ইলা সেনের সঙ্গে রুচি আর কথাই বলতে পারল না। কিন্তু আলাপ থেমে থাকে না। আপনার স্বাস্থ্য কিন্তু এখনই ভেঙে পড়েছে মিস সেন। স্বাস্থ্য দিয়ে কি হবে?
ইলা সেন কচি পাতা রং এক টুকরো রুমাল দিয়ে মুখ মুছল, চোখের কালো ঠুলিটা সরালো। বাহ, বিয়ে টিয়ে করবেন না? এইভাবে জীবন কাটবে? বিয়ে করে কি হবে? ইলা সেন ঠোঁট বাঁকা করল। এদেশে স্কুলের মাস্টারি করে মেয়েদের বিয়ে, তারপর যখন সিকিদুয়ানি হতে থাকবে? রক্ষা করুন মহাশয়। রোগা পাংশুটে গলাটাকে আর একটু ভেঙে ইলা সেন রুচির পাশে বসা মঞ্জুসহ রুচির দিকে তাকিয়ে এমন কুৎসিতভাবে হাসল যে রুচি সেদিকে তাকাতে সাহস পেল না। একগাদা পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে ইলা রড ধরে ঝুলছিল আর হাসছিল, আর বাঁশের ঝাঁকুনিতে তার হাসি খান খান হয়ে ভেঙে কাচের টুকরোর মতো চারধারে ছড়িয়ে পড়ছিল। আপনি আমার চেয়ে চালাক, আমার চেয়েও শেয়ানা। আমি এখন ঠেকে শিখে সিকিদুয়ানির রাস্তা বন্ধ করেছি, আপনি দেখছি। রুচির কপাল ভালো। সাবিত্রী চ্যাটার্জির কথা শেষ হবার আগে বাস স্টপেজে এসে দাঁড়ায়। শেয়ালদা। এই ধরনের আলোচনা বাড়তে বাড়তে অধিকাংশ দিন এমন একটা স্তরে গিয়ে পৌঁছায় যে রুচির দু কান গরম হয়ে ওঠে। তখন চুপ করে থাকে। চুপ করে থেকে অত্যন্ত সতর্ক চোখে সহযাত্রী পুরুষদের কানে কথাগুলি গেল কিনা লক্ষ্য করতে চেষ্টা করে। আজও করত, কিন্তু দরকার পড়ল না। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ইলার হাসি ও সাবিত্রীর মুখ বন্ধ হল। রুচি তাড়াতাড়ি মঞ্জু ও ময়নার হাত ধরে টুপ করে নেমে পড়ল। এখন রুচির মেজাজ প্রসন্ন হবার কথা, কিন্তু আজ তা তার কপালে জুটল না। ময়না তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই বেলা রুচি না বলে পারল না। তোমার যদি স্কুলে যেতে এত অনিচ্ছা, তো বাড়িতে বাবাকে ভালো করে বলনি কেন? এত বড় মেয়ে, প্রাইমারি ক্লাসে ভর্তি হতে যাচ্ছ, যেখানে যাবে, যে স্কুলে পড়বে, লজ্জা করবেই। আমি বুঝতে পারছি না তুমি এত কাঁদাকাটা করে কেন লেখাপড়া শিখতে এলে। জল ভরা চোখে ময়না রুচির দিকে তাকায়। কালো স্থির চাউনি। বলতে কি রুচি যেন একটু চমকে উঠল। সবটাই বর্ণবোধ না, সবটুকু নির্বোধ কান্না নয়। রাস্তার দিকে তাকিয়ে ময়না চোখ মুছল। লাল ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে রুচির মনে হলো এই কান্না আজ হঠাৎ তৈরি নয়, যেন এর আগেও ও কেঁদেছে। তার চোখের কোলে কালি দেখে রুচি নরম গলায় আস্তে আস্তে প্রশ্ন করল, তুমি কাঁদছ কেন? আপনাকে বলে কি হবে? আহা, আমাকে বলতে আপত্তিই বা কেন? আমি তোমার মার বয়সী হব প্রায়। অনেক ছোট তুমি আমার চেয়ে। কি হয়েছে বলো? রুনু। মুখ নিচু করল ময়না। রুচি হঠাৎ কথা বলল না, একটু ভাবল। কেননা কাল রাত্রে মুখ্যত তাদের পাশের ঘরের কে গুপ্ত ছেলের বিষয় নিয়ে শিবনাথের সঙ্গে তার বেশ খানিকটা ঝগড়া হয়েছে। তারপর আর এটাকে রুচি 5টা কথা চিন্তা করে অবশ্য বাড়তে দেয়নি। কে গুপ্ত স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে সবটা ব্যাপারই সে পাশ কেটে দাঁড়ানোর মতো হয়ে শুনে এসেছে। সত্য মিথ্যা যাচাই করতে নিজে একটাও প্রশ্ন করেনি। তাছাড়া ভদ্রমহিলার কথাবার্তা রুচির ভালো লাগেনি। ক্ষণে দীর্ঘশ্বাস ফেলা এবং প্রায় 15 মিনিট ধরে তার বাপের বাড়ি মনোহরপুকুর রোডের এক মিত্রবংশের সুনাম, গৌরব, মর্যাদা ও লক্ষ্মীশ্রীর বর্ণনা সেরে সুপ্রভা কড়িকাঠের দিকে তাকিয়েছিলেন। ঘরে ঢোকার পর রুচিকে বসতে বলা হয়নি। বলে বসাবে এমন জায়গাও ছিল না। সুপ্রভার মলিন শয্যার পাশে দাঁড়িয়ে রুচি কথা শুনছিল। পিতৃবংশের বর্ণনা শেষ করে বেবির মা চোখ নামালো। এত বড় ঘরের মেয়ে এভাবে কেন কষ্ট পাচ্ছে? নিশ্চয় তার কোনো কারণ আছে। বলে বেবির মা সাদা শীর্ণ বাঁ হাতখানা তুলে চোখের সামনে মেলে ধরে রেখা দেখেন। হাতের রেখা দেখতে রুচি মেয়েদেরই এই প্রথম দেখল। হাত দেখা হয়ে গেলে সুপ্রভা সেটা নামিয়ে আস্তে আস্তে নিজের চোখের ওপর রাখেন, চোখ ঢেকে দেন। রুচি অস্বস্তি বোধ করছিল। এভাবে আরো 2 মিনিট কাটে। তারপর হাত সরিয়ে সুপ্রভা আবার কড়িকাঠের দিকে তাকান। সেদিকে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বললেন, কাজেই আমি বিদ্রোহ করব না। এই দুঃখের বিরুদ্ধে লড়তে গেলে গুরুদেব রুষ্ট হবেন। আমার স্বামী পাগল। আমার মেয়ে চায়ের দোকানে কাজ করছে, আমার ছেলে হাসপাতালে শুয়ে আছে। থাকুক। অদৃষ্টে থাকলে রুনু ফিরে আসবে, না থাকলে আসবে না। শুনছি ওর গাড়ি চাপা পড়া নিয়ে নানান রকম গল্প তৈরি হয়ে গেছে। বলাইয়ের মেয়েটাকে ডাকিয়েছিলাম, আসেনি। সম্ভবত বলাই আসতে দিচ্ছে না। আমি ময়নাকে কাঁদতে শুনেছি। সুপ্রভা একবার থামলেন। কাজেই হ্যাঁ,
আপনাকে ডেকে বললাম, এ বাড়িতে শিক্ষিতা বলতে তো আর কোনো মেয়ে নেই। অর্থাৎ আমার অক্ষমতা, আমার অসহায়তা, আমার দৈন্য বুঝতে পেরে অন্তত মুখের সহানুভূতি জানাবে এমন কেউ আছে কিনা এখানে জানি না। নেই। সন্ধ্যাবেলা পাশের ঘরের কোনো বুড়ি ক্ষণক্ষণে গলায় বলছিল, মা একবার কি ছেলেটাকে গিয়ে হাসপাতালে দেখে আসতে পারে না? কতটুকু না রাস্তা শেয়ালরা। শুনলাম, শুনে চুপ করে রইলাম। হেঁটে যাব সে ক্ষমতা আমার নেই। এই স্বাস্থ্য নিয়ে হাঁটতে গেলে আমি মাথা ঘুরে যাব ট্রামবাসের তলায়। সুপ্রভা বোধ করি এই প্রথম রুচির দিকে তাকিয়েছিলেন। না, কেবল ট্রামে বাসে চড়তে আজ আমার লজ্জা করে যদি বলি, তাহলে হয়তো মিথ্যা বলা হবে। আমার বাইরে মুখ দেখাতেই লজ্জা করে, পারবো না। এখানে এসে অবধি আমি এ বাড়ির সদর কোণটা উঠে গিয়ে একবার চোখ মেলে দেখিনি, দেখব না। নরকপুরীতে এসেছি, গুরুদেবের ইচ্ছা না হওয়া পর্যন্ত এখান থেকে নড়তে পারবো না। উঠে গিয়ে নিজে থেকে বেরোবার রাস্তা দেখব, সেই দম্ভ, সেই স্পর্ধা আমি রাখি না। অসহিষ্ণু হয়ে উঠেছিল রুচি। আমায় ডেকেছেন কেন? এত দুঃখের মধ্যেও সূক্ষ্ম সলজ্জ একটা হাসি সুপ্রভার ঠোঁটে উঁকি দিয়েছিল যেন। সংকোচ। আপনাকে বোন একটু কষ্ট করতে অনুরোধ জানাবো। লজ্জা করে, আপনার সময়ের অভাব। স্কুলের খাটুনির পর বাড়ি ফিরে আবার সেই রাঁধা বাড়া। কখন যে কাল আপনি। রুচির দোকান গরম হয়ে উঠেছিল। বলুন কি করতে হবে? একবার সময় করে হাসপাতালে যদি রুনুকে কাল দেখে এসে আমায় বলতে পারেন ও কেমন আছে। রুচি চুপ করেছিল। যদি আপনার সময় হয়, আপনার কাজের ক্ষতি আমি করতে চাই না। এই নিন ভাই। সুপ্রভার ডান হাতে একটা দুয়ানি। রুচি ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল। বেবির কাছ থেকে চেয়ে আমি রেখে দিয়েছিলাম। না, এতে আপনার লজ্জার কিছু নেই। তাছাড়া আমার কানেও এসেছে, খুকির বাবার এখন চাকরি নেই। সামান্য একটা প্রাইভেট স্কুলে আছেন আপনি। পয়সাটা রেখে দিন। আমাকেও শিয়ালদা পর্যন্ত বাসে যেতে হয়। তারপর অবশ্য আর বাস লাগে না। হেঁটে একটু এগিয়ে গেলেই আমার স্কুল। কাজেই বাসের জন্য অতিরিক্ত পয়সা আপনাকে দিতে হবে না। কাল স্কুল থেকে ফেরার পথে দেখি যদি সময় পাই। আচ্ছা, একটা রাখুন তো। আমার জন্য একটা কাজ করছেন। আপনার ছোট্ট মেয়েটাকে কি একটা কমলা লেবু খেতে দিতে পারি না আমি? না বোন, রাগ করবেন না। আপনি শিক্ষিতা। আমার হয়ে আপনাকে এই কাজটুকু করার জন্য কিছু মনে করবেন না বলেই আমিও বলতে সাহস পেলাম। আহা, পয়সাটা কোথায় পড়ল দেখুন তো ভাই। হাত থেকে পয়সাটা বিছানার ওপর কোথাও পড়ে যেতে সুপ্রভা পাশ ফিরে ঘাড় কাত করে যখন তালাশ করে, রুচি সেই ফাঁকে ঘর থেকে বেরিয়ে আসে। একটা ভালো কিছু করতে যাওয়ার দম্ভ নিয়ে সে স্বামীর সঙ্গে ঝগড়া করে কে গুপ্ত স্ত্রীর কাছে গিয়েছিল। সেখানে বিপদের, পুরোপুরি সর্বনাশের আগুনের ওপর শুয়ে মনোহরপুকুর রোডের বনেদি মিত্রবংশের মেয়ে সুপ্রভা অনুকম্পার চাপ চাপ বরফপিণ্ড লোকের মাথায় তুলে দেবে বলে অপেক্ষা করছে রুচির আগে জানা ছিল না। বাকি রাত রুচি নিশ্চিন্ত হয়ে ঘুমল। আজ সকালে উঠেও রুনুর কথা সে ইচ্ছা করেই ভুলে থাকতে চেয়েছে, যেমন শিবনাথ গোড়া থেকেই আছে। অবশ্য রুচির কারণটা স্বতন্ত্র। কেননা যখনই প্রতিবেশীর দুঃখে মনে মনে সমবেদনা প্রকাশের চেষ্টা করেছে রুচি, একটা দুয়ানি, ক্ষয় পাওয়া ধারগুলো, ফ্যাকাশে বিবর্ণ পিতলের মুদ্রাটি তার চোখের সামনে ভেসে উঠেছে। আর মহিলার কথাগুলো মনে হয়েছে। খুকির বাবার চাকরি নেই শুনছি। প্রাইভেট স্কুলে চাকরি করে যৎসামান্য আয় আপনার। আহা, কাজ সেরে ফিরে এসে বিকেলে আবার সেই হাঁড়ি খুন্তি। কি কষ্টের জীবন। আমি একলা আপনার কথা বলছি না, আপনাদের বাংলাদেশের স্কুল টিচারদের কথা বলছি। অত্যন্ত পুয়োর মাইনে, অথচ বেচারাদের দিয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। সত্যিই বড্ড মায়া হয়। কথা শেষ করে সুপ্রভা কড়িকাঠ দেখছিলেন, আর রুচি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল ওধারের হাঁড়ি খুন্তিতে ধুলোর পলেস্তারা পড়েছে। উনুনটা যেন কবে থেকে মাথা ভাঙা হয়ে এখনো 5-6টি সদ্যজাত শাবক সমেত মল্লিকার ঘরের ভাজা মাছ চুরি করে খাওয়া ও বাড়ি শুদ্ধ লোকের মুখ ঝামটা খাওয়া সুন্দরী করবীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। একটি ঘরের ভাঙা উনুনের ওপর 7 দিন ধরে বিড়াল চড়ছে দেখলে অন্য সময় রুচির বুক হাহাকার করে উঠত। কিন্তু কাল আর তা হলো না, বরং ডান দিকের ঠোঁট দুটো ঈষৎ চেপে সে
আচ্ছা চলি, রাত হয়েছে বলে বেরিয়ে এসেছে। অর্থাৎ এভাবে সে অহংকারী প্রতিবেশিনীর ওপর প্রতিশোধ নিয়েছে। এখন ময়নার মুখে রুনু নাম শুনে রুচি আবার চমকে উঠল। ও তো হাসপাতালে। আমি হাসপাতালে যাব, কাছেই। কি একটু ভেবে রুচি বলল, কিন্তু তোমার বাবা তো তোমাকে তা বলেনি। যাচ্ছ স্কুলে, সত্যি কি না? তাছাড়া। রুচি থামল। ময়না আবার চোখে আঁচল তুলেছে। হাতের বর্ণবোধরা ছিটকে নিচে মাটিতে পড়ল। ছি ছি, কি মেয়ে তুমি, বারবার বই ফেলে দিচ্ছ। রুচি বিরক্ত হয়ে নুয়ে বইটা তুলে আবার ময়নার হাতে গুঁজে দিলে। তাছাড়া এখন তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই তা তো হয় না। 10:20, 11টায় আমার ক্লাস। এসো। শিয়ালদা স্টেশনের ঘড়ি দেখা শেষ করে রুচি ময়নার দিকে তাকাতে অবাক হয়ে গেল। টাই স্যুট পরা, বড় বেশি মার্জিত পরিচ্ছন্ন একটি ছেলে। যুবক ঠিক না, কিশোরও না, সবে গোঁফের রেখা উঁকি দিচ্ছিল, কিন্তু নির্মম হয়ে তার ধারগুলোতে এখন থেকেই যেন খুর চালাতে আরম্ভ করেছে। রুচির অনুমান করতে কষ্ট হলো না। মাথায় কালো কোঁকড়া চুল, কিন্তু সেখানেও ধারগুলো ওপর থাক ফেলে ফেলে নিয়মিত নানান রকম যন্ত্রপাতি চালিয়ে যাওয়া হচ্ছে দেখে রুচি যেন ভিতরে ভিতরে একটু যন্ত্রণা অনুভব করল। কিন্তু রুচির চেহারার ভাবান্তর লক্ষ্য করতে একটুও সময় নষ্ট না করে পার্ক স্ট্রিটের সন্তোষ পকেট থেকে সিগারেট কেস তুলে সিগারেট বার করল। সিগারেট ধরিয়ে সে ময়নার দিকে কটমট করে তাকায়। কি অদ্ভুত মেয়ে তুমি, 2 দিন পার করে এসেছো রুনুকে দেখতে। ময়না কথা বলছে না, কান্না থামিয়ে চোখ মুছছে। কাল বিকেলের দিকে একবার সেন্স ফিরে এসেছিল। 2 বার ময়না ময়না ডেকেছিল রুনু, আর তুমি বাড়িতে চুপটি করে বসে আছো। ময়না এবারও নীরব, অধোবদন। বেবি গিয়ে কি তোমায় বলেনি? রুচির দিকে সম্পূর্ণ পিছন ফিরে যেন তাকে রীতিমতো উপেক্ষা করে সন্তোষ ময়নার মুখোমুখি দাঁড়ায়। কথা বলছো না কেন? কি, রুনু তোমায় ভালোবাসত তো? অথবা যদি বলি তুমি সাংঘাতিকভাবে রুনুর প্রেমে পড়েছিলে, কথাটা কি মিথ্যা বলা হবে? আমি সব জানি, রুনু আমার সব বলতো। আমার বুজুম ফ্রেন্ডও, আমরা এক জায়গায় থেকে বড় হয়েছি। কদিন আর ওরা পার্ক স্ট্রিট থেকে কুলিয়া ট্যাংরার বস্তিতে গেছে। মস্ত বড় জলের ফোঁটা ময়নার গাল বেয়ে চিবুকের কাছে এসে জমতে লাগল। সন্তোষ যেন খুব উত্তেজিত অস্থির হয়ে আছে, একটু চুপ করে থেকে আরও একটা টান দিয়ে এত বড় সিগারেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পকেট থেকে সুন্দর একটা রুমাল বার করে ঠোঁট মুছল। আমার কথার উত্তর দাও। জানো, কাল সারা রাত আমার ঘুম হয়নি। কাল বিকেলেও যখন তুমি এলে না, আমি, রুনুর তো জ্ঞান নেই, এদের, আমার অন্য বন্ধুদের কাছে বলেছি যে তুমি কত বড় ইনসিনসিয়ার। হ্যাঁ, প্রেমের ব্যাপারে। রুনু পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু তুমি, তোমার ভালোবাসায় ফাঁকি ছিল। অ্যাম আই নট ট্রু? উত্তর দাও। চুপ করে কেবল কাঁদার কোনো অর্থ হয় না। ময়নার হাত ধরে সন্তোষ জোরে ঝাঁকুনি দিল। সন্তোষের ওপাশে দাঁড়িয়েছিল আরো 2টি ছেলে, সমবয়সী। সন্তোষের মতো ওদেরও চকচকে জুতো, রঙিন টাই, দামি কোট প্যান্ট পরনে। আহা, লাগবে। 2টি ছেলে একসঙ্গে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। মারধর করিস নে। সব শুনে দেখে রুচি হতভম্ব। একটা কথাও সে বলছিল না, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারল না। তোমরা কে? আমার নাম সন্তোষ, এরা আমার ফ্রেন্ড জীবন, অসিত। আমরা পার্ক স্ট্রিটে থাকি। ময়নাকে কোথায় নিয়ে যাচ্ছ? হাসপাতালে। ক্যাম্বেল হাসপাতালে রুনু আছে, বাড়িওয়ালা ওকে গাড়ি চাপা দিয়েছে। আমি জানি, শুনেছি। রুচি আস্তে আস্তে বলল। এখন ও কেমন আছে? সন্তোষ এই প্রশ্নের জবাব দিল না। পাশের আর একটি ছেলে রুচির দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। ইনি একজন স্কুল মিস্ট্রেস, কুলিয়া ট্যাংরার সেই বস্তিতেই থাকেন। রুচির হয়ে সন্তোষ বন্ধুর প্রশ্নের জবাব দেয় এবং এবারও সে রুচির দিকে তাকায় না, ময়নার সঙ্গে কথা বলে। উত্তর দাও, আমি জানতে চাই তোমার মনে কি আছে। বাবা আসতে দিচ্ছে না। ময়না এই প্রথম জল ভরা বড় বড় চোখ মেলে সন্তোষের দিকে তাকায়। আসতে দিচ্ছে না? পালিয়ে আসতে পারোনি? সন্তোষ মুখ খিঁচিয়ে উঠল। হি ইজ ডাইং, আর বাড়িতে বসে তুমি সুখের ভাত খাচ্ছ?
এত জোরে সন্তোষ কথা বলছিল যে আশেপাশে রাস্তার লোক দাঁড়িয়ে পড়ে এখন। রুচির ভীষণ লজ্জা করছিল। দু একজন এদিকে তাকিয়ে পর্যন্ত গেল। তুই বুঝতে পারছিস না সন্তু, বস্তিতে থাকে, লেখাপড়াও তথই বচ, ফরওয়ার্ড মেয়ে না, হয়তো বাপ ভয় দেখিয়েছে তা আমি জানি। বন্ধুর দিকে না চেয়ে সন্তোষ বলল, আমি বেবির মুখে সব শুনলাম কাল। বাড়িওয়ালা গাড়ি চাপা দিয়েছে রুনুকে, কিন্তু রটাচ্ছে অন্যরকম। আমার তো মনে হয় লোকটা টাকা দিয়ে ময়নার বাবার মুখ বন্ধ করেছে, না হলে ময়না তো ঘটনার সময় ছিল, ওই তো একমাত্র উইটনেস। আর একটি বন্ধু মন্তব্য করল, তা করুক, টাকা দিয়ে ওর বাবার মুখ বন্ধ। সন্তোষ মাথা ঝেঁকে উঠল, কিন্তু তাই বলে ওর কি উচিত চুপ করে থাকা? লাভ, অ্যান্ড দিস ইজ হার ফার্স্ট লাভ। অসভ্য মেয়ে, মূর্খ মেয়ে। যেন সন্তোষ আবার ময়নার হাত ধরতে যায়। বন্ধুরা তাকে বাধা দিলে ময়নার চোখে আঁচল গুঁজল। রুচি রীতিমতো অপ্রস্তুত। অস্থির চোখে আর একবার সে স্টেশনের ঘড়িটা দেখল। বলাই তার সঙ্গে মেয়েকে স্কুলে পাঠিয়েছে। রাস্তায় এভাবে সন্তোষ ও তার বন্ধুদের উদয় হবে এবং ময়নাকে ধরে তারা হাসপাতালে রুনুর কাছে নিয়ে যেতে চেষ্টা করবে, সে ধারণা করতে পারেনি। অবশ্য রুনুকে দেখতেই ময়না অবিশ্রাম কাঁদছিল। এই অবস্থায় এখন তার কি করা উচিত রুচি ভাবতে লাগল। কাল থেকে এ অবধি আমি 33টা বাস অ্যাটেন্ড করেছি, ট্যাংরার, বেলেঘাটার। হ্যাঁ, এই স্টপেজে দাঁড়িয়ে কত লোক নামলো, কত লোক উঠল, কত মুখ দেখলাম। অ্যান্ড ইউ ডিড নট টার্ন আপ, রাস্কেল মেয়ে। থাক, এসে গেছে যখন আর গালিগালাজ করিস নে। ও তো এসেইছে ওর লাভারকে দেখতে। না, আসেনি। সন্তোষ উত্তেজিত হয়ে বন্ধুদের দিকে তাকালো। তোরা দেখছিস ওর হাতে বই স্লেট? উনি স্কুলে চলেছেন বাড়ির টিচারটির সঙ্গে। আমি কি মিথ্যা বলছি? আপনি চুপ করে আছেন কেন? সন্তোষ রুচির দিকে ঘাড় ফেরায়। আমি তো দেখলাম বাস থেকে নেমেই আপনি ওকে স্কুলে নিয়ে যেতে টানাটানি করছিলেন। বলুন, আপনি ময়নাকে ডাকছিলেন কিনা? রুচি লজ্জিত, স্তব্ধ। ষড়যন্ত্র করে ওদের সেই বাড়িওয়ালা সমস্ত ঘটনা গোপন করার চেষ্টা করেছে অসিত, বুঝলি? কাল একবার আমি ওপাড়ায় গিয়েছিলাম ময়নার খোঁজে। বাড়ির দরজা আগলে বসে থাকে একটা মুদি। আমি ময়নার কথা জিজ্ঞেস করতেই রাস্কেলটা বলল, এখানে নেই, ময়নার বাবা ময়নাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তুই বাড়িতে ঢুকলি না কেন? না, রুনু নেই। তাছাড়া রুনুর বাবা, হ্যাঁ, কে গুপ্ত, কোনো সময় আমাকে ভালো চোখে দেখে না। মুদির দোকানের সামনেই তখন বসা ছিল। চোখ লাল করে আমায় বলল, ভাগ এখান থেকে, যত সব বকাটে ছেলে। আমি আর করি কি, ফিরে এলাম। ভদ্রলোকের মাথা এখন আর ঠিক নেই, আমি জানি। তারপর বেবির মুখে তো সবই শুনলাম। মুদিটা স্পাই, কে বাড়িতে ঢুকছে না ঢুকছে সেদিকে কড়া নজর রাখছে, কি বলিস? অসিত হাসল। তাও নজর রাখুক না রাখুক তাতে কিছু আসে যায় না। সন্তোষের আর এক বন্ধু জীবন গম্ভীর গলায় বলল, আমি শুধু ভাবছি সেই বাড়িওয়ালার কথা। কত বড় ব্রুট, কত বড় বদমাইশ। সকলের আগে ওই হারামজাদাকে শিক্ষা দেওয়া দরকার। শুনছি তো বস্তির ধারেই ওর বাংলো। জামার আস্তিন গুটিয়ে অসিত তার ডান হাতটা ঢিল ছোড়ার মতো শূন্যে নেড়ে বলল, আমার তো এখনই ইচ্ছা করছে শালাকে গিয়ে দুঘা বসিয়ে দিয়ে আসি। তা হয়তো বসানো যায়, কিন্তু আমার মাথায় এখন সেই চিন্তা নেই। সন্তোষ গম্ভীরভাবে ঘাড় নেড়ে বলল, আই অ্যাম থিঙ্কিং অব দিস স্টুপিড গার্ল। সন্তোষ ময়নার দিকে আবার কটমট করে তাকায়। হার্টলেস, আমি বলবো। রুনু তোমায় ভালোবাসত, ভালোবাসার এই রিওয়ার্ড কেমন? সত্যি ও গাড়ি চাপা পড়েছে বলে আমার যত বেশি না দুঃখ হচ্ছে, তার চেয়ে অনেক বেশি লাগছে তোমার ব্যবহারে। সন্তোষ থামল। ময়না চোখ থেকে কাপড় সরালো। নিথর নিষ্পন্দ মূর্তি। 1 সেকেন্ড কি তারও একটু বেশি সময় স্থির অপলক চোখে সন্তোষের মুখের দিকে তাকিয়ে পরে হাত ধরে ময়না রীতিমতো আর্তনাদ করে উঠল। আমি রুনুকে দেখতে এসেছি সন্তোষ, তুমি আমায় ওর কাছে নিয়ে চলো। রুনুকে দেখতে না পেয়ে আমি যে কত কেঁদেছি তুমি জানো না। চলো, এখন চলো। ময়নার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, যেন সন্তোষের চোখের কোণায় জল দাঁড়িয়েছে। সুন্দর রুমালটা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, তুমি এদের, আমার বন্ধুদের জিজ্ঞেস করো আজ সারা সকাল আমি কি বলেছি। হ্যাঁ, খুব খারাপ রিমার্ক করেছি তোমার সম্পর্কে।
ময়নার ঘাড়ের ওপর এবার কোমলভাবে হাত রাখল সন্তোষ। আমি সব সহ্য করতে পারি ময়না, প্রেমের অপমান আমি সহ্য করতে পারি না। আজ আমাদের পার্ক স্ট্রিটের কোনো মেয়ে হলে আর তার লাভার যদি এভাবে হাসপাতালে শুয়ে থাকতো, ও তাকে দেখতে না পেত তো পটাশিয়াম সাইনাইড মুখে দিয়ে সুইসাইড করত। অবশ্য তুমি ততটা ফরওয়ার্ড না, আমি বেশ বুঝতে পারি। যে পরিবেশে তুমি আছো তাতে তার না হবারই কথা। তোমাকে খুব দোষও দিচ্ছি না। তুমি মনে রেখো, তোমার ও রুনুর প্রেমের ব্যাপারে আমি প্রথম থেকেই খুব ইন্টারেস্টেড। রুনুকে জিজ্ঞেস করে দেখো, রাত দিন ও আমার কাছে তোমার গল্প করত। ও কি বেনিটা খুলে গেল কেন? থাক, আর কেঁদো না। আমি যাব, আমায় তুমি নিয়ে চলো। ময়না, রুচি ডাকল। আপনি যান, আপনি স্কুলে যান। ময়না আমার সঙ্গে হাসপাতালে যাচ্ছে। সন্তোষ ঘাড় ফেরায়। এভাবে এখন ওকে আমি ছেড়ে দিতে পারি না। রুচি একটু শক্ত গলায় উত্তর করল। ওর বাবা আমার সঙ্গে ওকে স্কুলে পাঠিয়েছে, আজ ওর অ্যাডমিশন নেবার কথা। হেল উইথ অ্যাডমিশন, হেল উইথ ইয়োর লেখাপড়া। নাটকীয় ভঙ্গিতে শরীরে একটা ক্ষিপ্র মোচড় দিয়ে সন্তোষ রুচির দিকে ঘুরে দাঁড়ালো। আপনার শরীরের রক্ত ঠান্ডা হয়ে এসেছে। আপনার জীবনে প্রেমের রক্তকমল কোনোদিনই ফোটেনি, তাই বোধ করি আজ এ অবস্থায় এখন এখানে আমাদের সামনে একথা বলতে পারছেন মিসেস। যান, আপনি চলে যান। বলে আর অপেক্ষা না করে সন্তোষ ময়নার হাত ধরে বাঁ দিকের পেভমেন্ট ধরে দ্রুত হাঁটতে লাগল। সন্তোষের সঙ্গীরাও চলে যাচ্ছিল। কি ভেবে তারা ঘুরে দাঁড়ায়। রুচির দিকে তাকিয়ে যেন তাকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে অল্প হেসে অসিত বলল, যান, আপনি আপনার স্কুলে যান। পরের চাকরি করছেন, নিজের সংসার আছে, খামোকা এ ব্যাপারে আমরা আপনাকে টানব না। হয়তো আমরা থানা পুলিশ করতে পারি, পারিজাতকে শিক্ষা দিতেই হবে। জানি না শেষ পর্যন্ত সন্তোষের কি ইচ্ছা, তবে বিজ্ঞের মতো মাথা নেড়ে জীবন বলল, প্রেমের ব্যাপারে সে অত্যন্ত সিরিয়াস, সেন্টিমেন্টালও বলতে পারেন, আমাদের সকলের চেয়ে বেশি। এজন্যই ওকে এত ভালো লাগে। ম্যাট্রিকে গত বছরও ফেল করল, কিন্তু পরীক্ষায় পাশ করাই তো মানুষের জীবনের বড় কথা নয়। রবি ঠাকুরের ইউনিভার্সিটির ডিগ্রি ছিল না জানেন, তেমনি সন্তোষও এক্সামিনের খাতায় পার্টস দেখাতে পারেনি, কিন্তু যেখানে দেখাবার সেখানে সে দেখিয়েছে। আপনার জানবার কথা নয়, সন্তোষ একটা প্রেমের উপন্যাস লিখেছে। বস্তির মেয়ে ময়না এবং পার্ক স্ট্রিটের ছেলে রুনুকে অবলম্বন করেই অবশ্য গল্প। সিনেমার এক প্রডিউসারকে বইটা অলরেডি দেখানো হয়ে গেছে, সম্ভবত অ্যাকসেপ্টেড হবে। আর কি, তবেই সন্তোষ জীবনের একটা ধারা খুঁজে পেয়ে গেল। পেয়েই গেছে। আমার তো মনে হয় পরীক্ষায় ফেল করাটাই ওর জীবনে আশীর্বাদ। বন্ধুর কথা থেমে গেল। ওধার থেকে সন্তোষ চিৎকার করে ডাকল, এই জীবন, অসিত, ওখানে দাঁড়িয়ে তোরা কি বকর বকর করছিস? অত্যন্ত একঘেয়ে স্টিরিওটাইপ শিক্ষয়িত্রী জীবন যার, তাকে ভালোবাসার তত্ত্ব বুঝিয়ে লাভ কি? তোরা আচ্ছা ছেলে মানুষ, চলে আয়, আমাদের অনেক কাজ। ওরা চলে গেল। মা চলো, মঞ্জু ডাকছিল। চলো মা। মঞ্জুর হাত ধরে রুচি সাবধানে রাস্তা পার হলো। উল্টো দিকের ফুটপাতে উঠে বনমালীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভীষণ চমকে উঠল। মাথায় একটা লাল গামছা জড়ানো, রোদ ঠেকাতে কি? হাতে দুটো বনস্পতির টিন, দুবগলে 5-6টা কাগজের বাক্স। দাঁত বের করে বনমালী, রুচির দিকে না যদিও মঞ্জুর দিকে চেয়ে হাসি। খুকি বুঝি মার সঙ্গে স্কুলে চলেছিস? আমি বড়বাজার থেকে মাল কিনে ফিরছি, ইত্যাদি সংক্ষেপে 2-1টা কথা সেরে ব্যস্ত হয়ে সে রাস্তার উপারে বেলেঘাটার বাসস্ট্যান্ডের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। রুচি সবটা বিষয় তার স্কুলের একজন মিস্ট্রেস বন্ধুকে বলতে তিনি বললেন, আপনি খামোকা চিন্তা করছেন, আপনার দোষ কি? আপনাদের বাড়ির বলাইবাবুকে গিয়ে বলবেন তার মেয়েকে নিয়ে যা যা ঘটেছে। 3-3টে জোয়ান ছেলের সঙ্গে গায়ের জোর বা মুখের তর্ক কোনোটাতেই আপনি পারেন না, পারা উচিত না। কাজেই এখানে আপনাকে দোষ দেওয়া মিছা। উপদেশ পেয়ে রুচি কিছুটা শান্ত হলো, কিন্তু আজ এই প্রথম বেঞ্চের ওপর চুপচাপ বসে থাকা শান্ত, মার্জিত, স্নিগ্ধ চক্ষু, বর্ণাঢ্য পোশাকে সজ্জিত শহরের 19টি মেয়েকে তৈমুর রঙের জীবনী পড়িয়ে শোনাবার সময় 12 ঘর এক উঠোনের উগ্র উলঙ্গ ছবিটা মনে করে সে বড় বেশি চমকে উঠল। হ্যাঁ, সেই বাড়ির কমলা
এক বিবাহিত ভদ্রলোকের সঙ্গে চলে গেছে। সুনীতি পালিয়েছে এক কুৎসিত ব্যাধিগ্রস্ত ছেলের সঙ্গে। নিরক্ষরা ময়না কাঁদতে কাঁদতে ছুটে গেল হাসপাতালে তার মুমূর্ষু প্রেমিককে দেখতে। সেই বাড়ির বাসিন্দা রুচি। যেন ভাবতে বিস্ময় লাগে। এরা কি জানে এই কচি নিরীহ নিষ্পাপ মুখগুলো সুন্দর চোখ মেলে অসহায়ের মতো যারা তাকিয়ে আছে তাদের একান্ত শ্রদ্ধার পাত্রী রুচিদির দিকে? তিনি কোথায় কোন নরক থেকে বেরিয়ে এসেছেন ওদের লেখাপড়া শেখাতে? অভিমানে রুচির দু চোখ একসময় ভারী হয়ে উঠল। কিন্তু ভাবনার সেখানেই শেষ না। আর একটা ভাবনা, আরও কতকগুলো কথা রুচির মনে অনেকক্ষণ ধরে উঁকিঝুঁকি মারছিল। টিফিনের ঘণ্টায় লাইব্রেরির এক কোনায় বসে কৌটো থেকে মঞ্জুকে খাবার বের করে দিয়ে রুচি পার্ক স্ট্রিটের পরীক্ষায় ফেল করা সন্তোষ ও তার বন্ধুদের কথা ভাবতে লাগল। আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে। প্রেমের রক্তকমল কোনোদিনই আপনার জীবনে ফুটল না। একঘেয়ে শিক্ষয়িত্রী জীবন। ময়নাকে বাধা দেবার আপনি কে? ভাবল রুচি, আর ক্লান্ত বিষণ্ণ চোখ মেলে জানলার বাইরে কড়ি গাছটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শিবনাথের অনেকদিন চাকরি নেই। মোক্তারাম বাবু স্ট্রিটের বাসা ছেড়ে আজ কতদিন হয়ে গেল তারা 18 টাকার ভাড়ার বস্তির টিনের ঘরে আশ্রয় নিয়েছে। কিন্তু আজকের মতো এমন মন খারাপ তার কোনোদিন হয়নি। দুর্দমনী আত্মধিক্কারে তার শরীর মন আচ্ছন্ন হয়ে ওঠে। সন্ধ্যা হব হব করছে। রমেশের চায়ের দোকানে এইমাত্র আলো জ্বালা হয়েছে। রমেশ নিজেই চিমনিটা ঘষে মুছে পরিষ্কার করে এবং আরও খানিকটা তেল লণ্ঠনে পুড়ে সলতে কেটে পরে তাতে আগুন ধরিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এসে শিবনাথের পাশে বসল। শিবনাথের সামনে টেবিলের ওপর একটা শূন্য চায়ের বাটি। চা শেষ করে সে সিগারেট ধরিয়েছে। শিবনাথ চিন্তান্বিত। চেহারা দেখে বেশ বোঝা যায়। এইমাত্র বাইরের একটি লোক বসে চা খাচ্ছিল এবং সম্ভবত বাইরের লোকের সামনে কথা বলতে ইতস্তত বোধ করছিল বলে লোকটি বেরিয়ে না যাওয়া পর্যন্ত রমেশ শিবনাথ দুজনেই চুপ করেছিল। হাত ধুয়ে রমেশ এসে পাশে বসতে শিবনাথ বলল, ইচ্ছে ছিল শালার মাথায় চাটি বসিয়ে দিই। স্ত্রী নিয়ে ঠাট্টাই আর কি আমি সহ্য করতে পারি না। ওর মাথার ঠিক নেই বলছি তো। কি বলছিল আপনাকে? রমেশ বিড়ি ধরায়। আমার স্ত্রীর সিনেমায় নাম্বার ইচ্ছে আছে কিনা, তবে তার ফ্রেন্ড চারু রায়কে বলে এখনই কন্ট্রাক্ট সই করিয়ে দেয়। শিবনাথের কথা শুনে রমেশ অল্প শব্দ করে হো হো করে হাসল। রসিক বটে, কে গুপ্ত পাগল হলে কি হবে, এমনিতে রসজ্ঞান টনটনে। একেবারে গলায় ধাক্কা দিয়ে কাঁটা ঝোপের ওপর ফেলে দিয়েছিলাম। এত রাগ হয়েছিল লোফারটার প্রস্তাব শুনে। বেশ করেছেন, জুতো মারবেন শালাদের। যত সব বেকার বাউন্ডুলে। ঘাটের মরারা এখানে এসে উঠেছে, বাড়ি ভাড়া দিচ্ছে না, দোকানে বাকি রাখছে। এদিকে কিছু বলতে গেলে বাবুদের অপমান। রমেশ আরো কিছুক্ষণ বিড়ি টেনে পরে শিবনাথের কানের কাছে মুখ নামিয়ে বলল, এটা কে গুপ্তর ওই শালা বন্ধু সিনেমার লোকটার উস্কানি, বুঝলেন না? কোনো রকমে শুনে ফেলেছে আপনি বেকার, তারপর মাছির মতো এসে জুটেছে। আমার স্ত্রী এখনো সার্ভিসে আছেন, এটা ভদ্রলোকের বোঝা উচিত। সিনেমার লোক কি আর ভদ্রলোক হয় মশাই? টাকার গরমে সব শালা পাজি বদমাইশ দমবাজ বনে যায়। না না, চারুবাবুর দোষ নেই। সব বদমাইশি কে গুপ্তর, আমি টের পেয়েছি। এসব বলে খাতির দেখিয়ে আমার কাছে পয়সা ধার চেয়েছিল, ফলে উল্টো ফল হলো। একটি পয়সাও ধার দেবেন না। রমেশ চোখ বুঝল। বিড়িতে শেষ টান দিয়ে মাথা নেড়ে বলল, সেই জন্যই বলছিলাম আপনি চান্স নষ্ট করবেন না। অর্থাৎ বেশি দিন থাকাটা পারিবারিক শান্তির দিক থেকেও ভালো না। আপনি ভাববেন না যে কালকে রাতে আপনারা স্বামী স্ত্রীতে ঝগড়া করেছেন শুনে আজ আমি কথা বলছি। আমার সঙ্গে মল্লিকার রোজ ঝগড়া খিটিমিটি বেঁধেই আছে। পারিজাত তার স্ত্রীর সঙ্গে কেমন মাথা পাটাপাটি করে সেদিন টের পেয়ে এসেছেন। সেসব কিছু না, আসল হলো এই, বুঝেছেন? এই থাকলে স্ত্রী কোনো মতেই পুরুষের অবশ থাকে না। রমেশ 2 আঙুলের টাকা বাজাবার ইঙ্গিত করল। তা তো বটেই। শিবনাথ গম্ভীরভাবে মাথা নাড়ল। আপনি চলে যান। আপনাকে টিউশনি দিতে যদি পারিজাতের স্ত্রী আপত্তিও করে, আপনাকে অন্যভাবে সুবিধে করে দেবে সে। আপনি আজ তার একটু উপকার করতে পারলে এ তল্লাটে কোনোদিন আপনার মার নেই।
চাকরি করুন চাই না করুন। শিবনাথ আবার চিন্তান্বিত হল। অর্থাৎ এই ব্যাপার নিয়েই সে বিকেলে রমেশের সঙ্গে পরামর্শ করতে ছুটে এসেছে। পারিজাত তাকে ডেকেছে। ব্যাপারটা ঘটেছে অবশ্য রুচির জন্য। সকালে ও বলায়ের মেয়ে ময়নাকে নিয়ে স্কুলে যায়, কিন্তু রাস্তায় শেয়ালদায় নেমেই ময়না 2-3টে ছেলের সঙ্গে রুনুকে দেখতে হাসপাতালে চলে যায়। ময়না হাসপাতাল থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেছে কেউ বলতে পারে না। সম্ভবত সেই 3টি বখাটের ছেলেই ওকে কোথাও আবার নিয়ে গেছে। রুচি কেবল মঞ্জুকে নিয়ে ঘরে ফিরেছে। বলায়ের কাছে ঘটনাটা বলতেই সে 3 লাফ দিয়ে 12 ঘরের মস্ত উঠোন পার হয়ে শিবনাথের ঘরের চৌকাঠ ডিঙিয়ে ভিতরে ঢুকে রুচিকে এবং সেই সঙ্গে শিবনাথকে অপমান করতে চেয়েছিল। অবশ্য তার করতে পারেনি, কেননা তার আগেই শিবনাথ দরজার পাল্লা দুটো বন্ধ করে দেয়। বলাই রাগে ফুলতে ফুলতে এবং শিবনাথ ও তার স্ত্রীকে যাচ্ছে তাই গালিগালাজ করতে করতে ছুটে বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেছে। ঠিক তখন পারিজাতের সরকার মদন ঘোষ গিয়ে শিবনাথকে খবর দেয়, বাবু তাকে এখনই যেতে ডাকছেন। কি ব্যাপার? মদন ঘোষ কিছু বলতে পারেনি। কেবল কে গুপ্তর ঘরের দিকে একবার আর চোখে তাকিয়ে চুপ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ব্যাপারটা কে গুপ্তর ছেলের সম্পর্কে শিবনাথের বুঝতে একটুও কষ্ট হয়নি, এবং তাকে এসব কিছুতেই পেত না যদি আজ হাসপাতালে রুনুর সঙ্গে ময়নার দেখা হওয়ার ব্যাপারে রুচিও অংশত জড়িত না থাকত। মূর্খ বলায়ের ব্যবহারে রুচি ভয় পেয়ে গেছে, যদিও এ ব্যাপারে ও কিছুই না। এমন সময় মদন ঘোষকে পাঠিয়ে পারিজাতের ডাক। এখনই দেখা করা যুক্তিসঙ্গত কিনা শিবনাথ প্রশ্ন করতে গম্ভীর মুখে রমেশ বলেছে, না, এ ব্যাপারে যে আপনার স্ত্রী কিছুই না, পারিজাত একজনের কাছে আগেই খবর পেয়েছে। স্ত্রী সম্পর্কে আপনার ভাবনা নেই। কে লোকটা? কার কাছে খবর পেল? বনমালী। ও তখন কি শেয়ালদায় ছিল? রমেশ মাথা নাড়ল। দোকানের মাল কিনে ফিরছিল বনমালী। শিবনাথ অনেকটা নিশ্চিন্ত হয়। ময়না ও রুনুর ব্যাপার নিয়ে বলাই তার স্ত্রীকে অপমান করেছে এবং কাল তাদের একটা সামান্য কাঁচের গ্লাস ভাঙা নিয়ে কে গুপ্ত শিবনাথের স্ত্রী সম্পর্কে বিশ্রী কথাবার্তা বলেছে। অবশ্য তার দরুন সে কে গুপ্তকে কিভাবে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল সে ঘটনাও শিবনাথকে পুরোপুরি বলতে হলো। সেই সূত্রেই রমেশ টাকা পয়সা, সঙ্গতি, সহায় সম্বল, নিজের খুঁটির জোর রাখা নিয়ে এতক্ষণ শিবনাথকে বোঝাচ্ছিল। ধরুন পারিজাত যদি কোনো ব্যাপারে আপনার একটু সাহায্য চায়, আমি বলবো নিশ্চয় আপনার এগিয়ে যাওয়া উচিত। কিসের সাহায্য, কোন বিষয় শিবনাথ পরিষ্কার বুঝতে না পেরেও খুব বেশি অস্বস্তি বোধ করল না। যেন কিছুটা আন্দাজ করেই চুপ করে রমেশের মুখের দিকে তাকিয়ে সে আরো কি বলে অপেক্ষা করে। আপনি কি পারিজাতের ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, রমেশ বলল, এই তো ফিরলাম। ইলেকশনের ব্যাপারে দুটো সলা পরামর্শ করতে ডেকেছিল। আপনি যান, আমাকে বলছিল আপনার সঙ্গে দেখা হলেই পাঠিয়ে দিতে। শিবনাথ চুপ করে বাইরের অন্ধকারের দিকে চেয়ে রইল। রমেশ বলল, মান, ইজ্জত, সম্ভ্রম, সুখ সব থাকে পকেটে 2টি পয়সা থাকলে। ব্ল্যাক মার্কেট, মিছে কথা। আরে মশাই, চারিদিকেই যখন ভেজালের বাজার, আমার মধ্যেও একটু আধটু ভেজাল রাখতে হবে বই কি, না হলে বাঁচব কি করে এই দুর্দিনে? চিন্তা করে দেখুন। শিবনাথ ঘাড় নাড়ল। তা তো বটেই। কে কাকে এখন? সে থামল। সাচ্চা থেকে থেকে অমলটা নিজের স্ত্রীকে বেশ্যা বানালো, শুনলেন তো? রমেশ বলল। এই গল্প শিবনাথই করেছে একটু আগে রমেশের কাছে। ঘোলপাড়ার চারু কেমন আদরে আছে, আর এত করেও কে গুপ্ত কিরণের হাতে গলা ধাক্কা খেল, কারণ বেচারার পয়সা নেই। তবে আর কি, সংসারে মানুষের আগে কি দরকার চারিদিক দেখে শিখেছেন যখন, চান্স এলেই আগে নিজের খুঁটি জোরদার করতে কারোর দিকে তাকাবেন না, এই আমার শেষ পরামর্শ। হিস হিস করে রমেশ কথা বলছিল, তেমনি হিস হিস শব্দ হচ্ছিল দূরের একটা করাত কলের। তৃপ্তি নিকেতনের চারিদিকে চোখ বুলিয়ে বুলিয়ে বেবিকে এবং ক্ষিতীশকে আজ একবারও দেখল না শিবনাথ। রমেশ বলল, রাত 8টা, 8:30 নাগাদ পারিজাত কলকাতা থেকে ফিরবে, আর একটু অপেক্ষা করুন। আর একটু চা খাবেন? তৃপ্তি নিকেতন, তেমনি উর্বশী হেয়ার কাটিং সেলুন,
সন্ধ্যাবাতি লাগানো হয়েছে। এইমাত্র একটি খদ্দেরের মুখ কামিয়ে খুর ধুয়ে সাফ করে পাঁচু তোয়ালে দিয়ে হাত মুছছিল। যতক্ষণ খদ্দের ছিল আর একটা চেয়ারে উপবিষ্ট বিধু মাস্টার কথা বলছিল না। হাত মোছা শেষ করে পাঁচু দরজায় এসে সিগারেট ধরালো। পাঁচু বাইরে রাস্তার দিকে চেয়ে সিগারেট টানছে লক্ষ্য করে বিধু মুখ খুলল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, না, মন ঠিক করে ফেলেছি। তুমি কালই আরম্ভ করে দাও পাঁচু। আমি লুকিয়ে ছাপিয়ে ব্যবসা করব না, আমি চিটিংবাজ নই। তোমায় বললাম মাস্টার, লোক জানাজানি হবে। এখন তুমি নিজে ভেবে দেখো, কারবারে নেমে আমি লোক ঠকাতে রাজি নই। না, আমি ঠিক করেছি। মাস্টার দাড়ির জঙ্গলে হাত বুলিয়ে বলল, নিত্য অভাব সহ্য হয় না পাঁচু। পেটে খেতে পাই না তো সুনাম ধুয়ে জল খাবো নাকি? তুমি আরম্ভ করে দাও, কালই সাইনবোর্ডটা লিখিয়ে ফেলো। পাঁচু ঘুরে দাঁড়ায়, কাটা ঠোঁট খুলে হেসে বলে, আমায় যখন তুমি মালিশের ব্যবসায় নামতে সাহস দিচ্ছ, আমিও তোমার সুবিধেটা আগে দেখছি। তাই তো বলছি, এই চান্স নষ্ট করো না। না না, ঠিক আছে। মাস্টার ঘাড় নাড়ল। একটা আধলা ধার দেওয়ার ক্ষমতা নেই তো কোন হারামজাদাকে আমি তোয়াক্কা করব? আমার পায়া আমাকে শক্ত করতে হবে, খেয়ে বাঁচতে হবে। পাঁচু বোঝালো, দরকার হলে তুমি 12 ঘরের আস্তানা গুটিয়ে ফেলো। ছেলে মেয়েরা রোজগার আরম্ভ করলে কি দরকার তোমার ওই পচা বস্তিতে পড়ে থাকবার? একটু ভালো বাড়িতে। তুমি? আহা, আমার কথা তো হচ্ছে না। আমি শালা কারবার শুরু করে তো কিছু আর রাজা হয়ে যাচ্ছি না। এটা আরম্ভ করেছি তোমাদের 10 জনের সুবিধার কথা ভেবে। গভর্নমেন্ট যেমন গায়ে গায়ে কুটির শিল্প খুলে দেশের বেকার কমাবার প্ল্যান করছে, না হলে আমার শালা কি কারবার খুলে লাখপতি হব না? আমি ওই শালা দিশি টানবো আর বস্তির ঘরেই থাকবো। একটু চুপ থেকে মাস্টার হাসল। তা আমি জানি। তোমার মধ্যে আমি চিরকালই প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং জিনিসটা লক্ষ্য করে আসছি। রমেশের মতো নিত্য নতুন ধুতি জামা জুতো মোজা পরো না। তবে হ্যাঁ, খাওয়া, তোমার ঘরের খাওয়াটা অনেক দিন ধরেই রমেশের ঘরের চেয়ে ভালো হয়। হুবলা বলেছিল কাল আবার কাচি মেনেছিলে, খুব প্রোটিন ফ্যাট আছে ওতে। আই লাইক ইট। পাঁচু কথা বলল না। সেই কয়লাচোর বলাইও আজ আমাকে ঠাট্টা করে। আমার ঘরের হাঁড়ি 3 দিন চালের মুখ দেখছে না, কেবল মাসকলাই। পাঁচু চুপ করে সিগারেট টানে। মাস্টার জীর্ণ ময়লা খুঁট দিয়ে একটা চোখের কোণা মুছল। লোকের খাওয়া পড়া নিয়ে যারা এভাবে ঠাট্টা করে তারা কতখানি পশু নরাধম একবার চিন্তা করে দেখো পাঁচু। পাঁচু এবারেও কিছু বলল না। থাকবে না, এসব ভ্যানিটি থাকে না। মানুষের আত্মম্ভরিতা স্ট্যান্ড করতে পারে না। একজন আছে মাথার ওপর, গড। শেখর ডাক্তার একদিন আমাকে ইনসাল্ট করেছিল, আজ তার ঘরের দুরবস্থা দেখো। বললাম তো, আর বক্তৃতায় কি হবে? চান্স যখন এসে গেছে এই বেলা কামড়ে ধরো। নাও বাড়ি যাও, আমি দোকান বন্ধ করব। হ্যাঁ, তোমার আবার সময় হয়ে পড়ে না। তোমার আর ইতস্তত করতে হবে না। তুমি সাইনবোর্ড টাইনবোর্ড লিখিয়ে ঠিকঠাক করে নাও। আমি রাজি। আমি আজই গিয়ে ওদের বোঝাবো দারিদ্রের সঙ্গে আর মিতালি না। বলে বিধু মাস্টার তখনই চেয়ার ছেড়ে ওঠে না। দোকানের বাইরে রাস্তার দিকে তাকিয়ে চুপ করে ভাবে। দূরে করাতকলের হিস হিস শব্দ হয়। এত রাত্রেও সেই ঢাউস মাছিটা নর্দমা থেকে উঠে এসে বিধু মাস্টারের দাড়ির এক জায়গায় চুপ করে বসে আছে। পাঁচু দেরাজ ট্রেনে চাবির গোছা ভার করল। আর সন্ধ্যা ঝুলছে সুরমা লজে, মিহির ঘোষালের বাড়িতে। তার পরলোকগত স্ত্রীর নামে এ বাড়ির নামকরণ। মিহিরবাবু কাল বিথিকে বলছিল, না হলে বিথি জানত না সুরমা কে, কি সম্পর্ক ওর এ বাড়ির সঙ্গে। এইমাত্র সন্ধ্যা হয়েছে। কালি ঝুলি মাকা লণ্ঠনের লালচে শিখা, চারিদিকে করাতকল সুরকিকলের হিস হাস ভুসভাস আওয়াজ, অফুরন্ত মশার গান আর কুকুরের ঘেউ ঘেউ ও মোষের গাড়ির ক্যাঁচর ক্যাঁচর শব্দ নিয়ে এখানে সন্ধে আসে না। বিথি পরশু দেখেছে, কাল দেখেছে, আজও দেখল এবং অনুভব করল নিবিড় শান্ত পরিচ্ছন্ন দিবাবসানটি। বাগানে পায়চারি করছিল বিথি। অদূরের সামনে একটা বেতের টিপয় রেখে 2টো ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়েছে মিহির আর তার এক বন্ধু। বিথির কোলে টুটুল ঘুমিয়ে পড়েছে।
যেন এই বেলা ঘরে ঢুকে শিশুকে ঘুম পাড়াতে যাবে বিথি, কিন্তু মিহির কথা বলছিল বলে চট করে আর সে সরতে পারেনি। মিহির প্রশ্ন করছে আর পায়চারি করে করে বিথি আস্তে আস্তে কথাগুলোর উত্তর দিচ্ছে। মিহিরকে এ দুদিনে যা হোক সহ্য হয়ে গিয়েছিল বিথির, কিন্তু তার বন্ধুর সামনে আড়ষ্ঠতা, লজ্জা এবং অপরিচিত একটা ভয় কোনো মতেই কাটাতে পারছিল না। তোমাদের সেই বাড়িতে কি অনেক লোক? বন্ধু প্রশ্ন করল। হ্যাঁ। না, তোমার সে বাড়িতে থাকা সম্ভব না, মিহির বলল। না না, আমাদের সমাজ এখনো এ ধরনের কাজকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না। সত্যিই তো, এখানে আমার বাড়িতে রাত্রে থাকা সেটা। মিহির থামল। বিথি ঘাড় হেঁট করে জুতোর ডগা দিয়ে একটা ঘাসের শীষ ছুঁয়ে ছুঁয়ে অনুভব করছিল। আর প্রায়ান্ধকার সেই মাঠে বিথির পা ঘাসের শীষ ও জুতোর ডগা ছুঁয়ে ছুঁয়ে লঘুপক্ষ প্রায় চোখে দেখা যায় না সাদা মতন ছোট্ট প্রজাপতিটা তখনও উড়ছিল। সেই বিকেল থেকে উঠছে। তবে কি ঠিক করলে? মিহিরের বন্ধু এবার প্রশ্ন করল। তোমার গার্ডিয়ানদের তরফ থেকে কোনো আপত্তি আছে কিনা? বিথি আস্তে আস্তে মাথা নাড়ল। মিহির বলল, না, তা নেই, বলে টিপয়ের ওপর থেকে সিগারেটের টিনটা কাছে টেনে নিল। পাখিরা ডাকছিল। হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ওপর বিস্তীর্ণ জমি নিয়ে মিহিরের বিরাট বাড়ির পেছনেও বড় বাগান। শেষ সীমানায় সারিবদ্ধ বড় বড় কড়ি ও বাঁশ গাছ দাঁড়িয়ে আছে বলে সেদিক থেকে রোজ সন্ধ্যায় এমনি সহস্র পাখির কিচিরমিচির ভেসে আসে। অবশ্য এখনই ওরা চুপ করবে। তোমাদের ফ্যামিলিতে কজন মেম্বার? অন্ধকারে মিহিরের বন্ধুর ভ্রুকুঞ্চন দেখা গেল না। অনেক। মিহির সিগারেটের রাশি রাশি ধোঁয়া ছড়িয়ে শুকনো মোটা গলায় বলল, শুনলাম ওর ওপরের তলায় আরও অনেক ভাই বোন। তালুর গায়ে জিহবা ঠেকিয়ে মিহিরবাবুর বন্ধু অনুচ্চ সহানুভূতিসূচক শব্দ করল। ব্লান্ডার, দেয়ার লাইজ দি কজ অব অল আনহ্যাপিনেস, মিজারিস, মিসফরচুনস, পভার্টি, ডিস্ট্রাকশন। এমনি তো এখনো এদেশে আর্লি ম্যারেজের সংখ্যা বেশি। মিহির আর কথা বলল না। বিথি আর ঘাসের বুকে পা ঠেকাল না। এক কাজ করো, যেন কি একটা প্রস্তাব দিতে গিয়ে মিহিরের বন্ধু চুপ করল। কিছু করতে হবে না, মোটা খসখসে গলায় মিহির বলল। ও বাড়ি ছেড়ে দাও। 12 ঘরের 12 ভূতের আড্ডায় তোমাদের থাকা উচিত না। তোমরা শহরে চলে এসো, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা আগেও কলকাতায় ছিলাম। হ্যাঁ, তুমি তো বলছিলে দুপুরবেলা। বাদুর বাগান না কোথায়? বউবাজার। দ্যাট উইল বি গুড। নিজেরা রোজগার করবে, একটু ভালোভাবে থাকবে, খাবে। এতে আবার কার এত কথা শোনার ধৈর্য? তোমার দিদির আজ কবছর যেন টেলিফোনে? 3। দ্যাট ইজ নট এ গুড জব। এত ভালো চেহারায়, এমন ওয়ান্ডারফুল ফিগারে আরও ভালো সম্ভ্রান্ত কাজের দরকার তোমার বোনের। আজ বিকেলে অফিস থেকে ফেরার সময় প্রীতি এখানে হয়ে গেছে। ছোট বোনের নতুন কর্মস্থল ও কাজের রকমটা দিদি হয়ে আর একবার দেখা কর্তব্য বিবেচনা করেই প্রীতি এসেছিল। মিহির তাকে যথোচিত সম্বর্ধনা করে চা ও প্লেট ভর্তি মিষ্টি খাইয়ে ছেড়েছে। বিথির দিদিকে মিহিরের বন্ধু দেখেনি, সে পরে এসেছে। ওর চেয়ে নিশ্চয়ই আরো টল হবে ওর দিদি? মিহিরের বন্ধু প্রশ্ন করল। মিহির তাতে কান না দিয়ে বলল, ইউ ডু দ্যাট। বুঝলে বিথি, শহরতলি ছেড়ে আবার তোমরা ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করো। আমি তোমাদের বাড়তি বাড়ি ভাড়া সম্পর্কেও কনসিডার করব। আজ বাড়ি গিয়ে দিদি ও মাকে বলবে, এই বেলা ঘর খুঁজে নাও। বিথি ঘাড় নাড়ল, আর দাঁড়ালো না। টুটুলকে নিয়ে ঘরে উঠে গেল এবং একটু পর যখন বেরিয়ে এলো দেখা গেল তার হাতে একটা ছোট্ট ব্যাগ। বিথি মাঠে নেমে ফটকের রাস্তাটুকু পার হয়ে বেরিয়ে যেতে মিহির একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। পিছনের বাগানের কিচিরমিচির থেমেছে, যেন অনেকটা নিজের মনের কথা বলল মিহির। ওর প্রয়োজন টাকার, আমার প্রয়োজন স্নেহের, যত্নের, আন্তরিক সেবার। কি আশ্চর্য অসংলগ্নতা! মিহিরের বন্ধু অনেকক্ষণ কথা বলল না। মিহির আবার আশ্চর্যভাবে যেন নিজের সঙ্গে কথা বলল। আশ্চর্য সাহস! বাপ মা ভাই বোনের মুখের ভাত জোগাড় করতে খুঁজতে খুঁজতে কোথায় এসে কি করে একটা কাজ জোগাড় করল তো। যেন আর চুপ করে থাকতে পারল না। অল্প হেসে বন্ধু এবার ইজি চেয়ার থেকে মাথা তুলল। তবে কি বলতে চাও
ও নিজে এখানে খুঁজে পেতে এই পোস্ট ক্রিয়েট করলো? তোমার দিক থেকে কোনো গরজ ছিল না তোমার বাচ্চাটিকে দেখাশোনা করবার? ইয়েস, আই ওয়ান্টেড এ প্রফেশনাল নার্স, মিহির ভারী গলায় বলল। এখন দেখছি একেবারে কচি, অসহায়, অদ্ভুত রকমের নভিস আমার এক ডাক্তার বন্ধু জোগাড় করেছে। মেয়েটির সংসারের অবস্থা শুনলাম, শুনে আর না করি কি করে? বন্ধু আবার একটু সময় কথা বলল না। তারায় ভর্তি আকাশটার দিকে তাকিয়ে কিভাবে পরে আস্তে আস্তে বলল, উঠি, চলি, বড্ড মিস করলাম, বড়টিকে দেখতে পারলাম না। বলে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বন্ধু টিন থেকে একটা সিগারেট তুলে তাতে অগ্নিসংযোগ করে বিদায় নিল। চলে যাবার সময় বন্ধু ফটকের কাছে গিয়ে খুব করে যেন একটু কাশলো কি হাসলো বুঝতে না পেরে মিহির চমকে উঠল। এবং যদি হেসেই থাকে তার কারণ কি? একলা বাগানের অন্ধকারে ইজি চেয়ারে শুয়ে শুয়ে মিহির একটু সময় চিন্তা করল, একটুক্ষণ। তারপর আর কিছু ভাবল না। ধীরে গম্ভীর গলায় রঘুনন্দনকে ডাকল। পুরনো চাকর অর্থাৎ সুরমার আমলের বুড়ো দীনদয়ালকে মিহির ছাড়িয়ে দিয়ে এই নতুন হিন্দুস্তানি ভৃত্যকে সম্প্রতি বহাল করেছে। রঘুনন্দন এসে সামনে দাঁড়াতে মিহির হিন্দিতে প্রশ্ন করল, নীলাঞ্জনবাবু যখন কুঠিতে ঢোকে তুমি বলনি আমি বাথরুমে ছিলাম? জি হাঁ। রঘুনন্দন মাথাটি কাঁধে ঠেকাল। একটু সময় কি ভাবল মিহির, তারপর শক্ত গম্ভীর গলায় বলল, এরপর থেকে আমাকে জিজ্ঞেস না করে কোনো আদমিকে, কোনো বাবু লোককে ভিতরে ঢুকতে দেবে না। বহুত আচ্ছা। রঘুনন্দন আবার কাঁধে মাথা ঠেকাল। ভৃত্য চলে যাবার পরও মিহির বাগানের অন্ধকারে চুপচাপ শুয়ে থাকে। ভাবে, সন্ধ্যা নেমে রীতিমতো রাত হয়ে গেছে আর এক জায়গায়। হ্যাঁ, খাল ধারে, পাগলা ডিঙির পাড়ঘাটার কাছে একটা তেলে ভাজার দোকানে টিম করে কেরোসিনের ডিবি জ্বলছে। দোকানের ভিতর অনেকটা জায়গা জুড়ে বাঁশের মাচা খাটানো। এবেলা আর উনুন ধরানো হয়নি। সকালের ভাজা, ঠান্ডা ফুলুরি, বেগুনি এবং আরও দু এক পদ খাবার সাজিয়ে মাচার ওপর দোকানের মালিক হরিপদ দত্ত বসে আছে। ক্ষিতীশের বন্ধু। হরিপদর সঙ্গে ক্ষিতীশের একটু আত্মীয়তার রেশও আছে। ডিগবয় ক্ষিতীশের যে মামা চাকরি করে, হরিপদ তার শালা। ক্ষিতীশের যেমন মন চাইছে না তার দাদা অর্থাৎ রমেশ রায়ের চায়ের দোকানে থাকতে, তেমনি হরিপদ ভগ্নিপতির সুপারিশে পাওয়া ডিগবয় অয়েল কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে স্বাধীন ব্যবসা করতে। এই তেলে ভাজার দোকান খোলা ছাড়া এখানে এসে আর বিশেষ কিছু সুবিধে করে উঠতে পারল না সে। দোকানের ভিতর একধারে দুটো বাঁশ আড়াআড়ি করে পোঁতা। একবার কয়লার দোকান আরম্ভ করবে বলে কাঁটা ঝালাবার জন্য বাঁশ দুটো পোঁতা হয়েছিল। আগাম টাকা দিতে পারেনি বলে গুদাম থেকে কয়লা আর আসেনি। বাঁশের মাচাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটি কেরোসিন কাঠের বাক্স। বাক্সের ওপর ক্ষিতীশ বসে আছে চুপ করে। তার চেহারায় উত্তেজনা, অস্থিরতা এবং কিছুটা বিমর্ষতাও। বাক্সটার পিছনে একটা ছোট জলচৌকির ওপর চুপ করে বসে আছে বেবি। মাচা থেকে অনেক নিচুতে বসা বলে রাস্তা কি দোকানের চৌকাঠে দাঁড়িয়েও বেবিকে দেখা যায় না। তাছাড়া ওর মুখটা দরজার বিপরীত দিকে, বেড়ার দিকে ঘোরানো। ভেতরে ঢুকলে লক্ষ্য করলে দেখা যাবে বেবির একটা চোখ বোঝা, যেন সেই চোখ দিয়েও ঘুমোচ্ছে, আর একটা চোখ খোলা, স্থির পলকহীন তার চাউনি। বেড়ার গায়ে চোখটা মেলে ধরে দুটো টিকটিকির শিকার ধরে খাওয়া দেখছিল ও এতক্ষণ। অত্যন্ত বিমর্ষ এবং গম্ভীর ওর মুখখানাও। দুপা এগোলে প্রকাণ্ড ঝিল। হরিপদর দোকানের সামনে একটা শিশু অশ্বত্থ গাছ। হরিপদর মাচায় বসে তা চোখে পড়ে। পশ্চিম আকাশের শুক্লা সপ্তমীর চাঁদ ঝুলছে। ফিনফিনে জ্যোৎস্নায় খাল ও ঝিলের জল চিকচিক করছে। আর ছিল দমকা হাওয়া। সেই হাওয়ায় খালধারের ধুলো উঠছে, গাছের পাতা ঝরছে। হরিপদর দোকানের কেরোসিনের ডিবিটা বারবার নিভে যাচ্ছে। একবার আলো নিভে যাওয়ার পর অনেকক্ষণ হরিপদ আর আলো জ্বালেনি। ভূতের মতো চুপ করে মাচার ওপর বসে বিড়ি টানছিল। ক্ষিতীশ অবশ্য সিগারেট টানছিল। দুজনের একজনের মুখেও কথা ছিল না। মশার কামড় নাকি হাওয়ার ঝাপটায় হঠাৎ দরজার বাঁশটা পড়ে যেতে ভয় পেয়ে বেবি অস্ফুট আর্তনাদের মতো উহ করে উঠল। ঝাঁপ বন্ধ করে দে হরিপদ, ক্ষিতীশ বলল।
রাত হয়েছে, তেলে ভাজা আর খাবে কে? হরিপদ কথা না বলে আলো জ্বালে, তারপর উঠে আধখানা ঝাঁপ নামিয়ে দিয়ে ডিবেটা তার আড়ালে রাখে। বাতির শিখা আর নড়ে না। নে, এই বেলা ভালো করে বুঝিয়ে বল। আর বসে থাকবি কত? আমি দোকান বন্ধ করে ফিরি, রাত হলো। তুই বোঝা হরিপদ, তুই বুঝিয়ে কাঠের পুতুলের মুখে রা ফোটা। আমার সঙ্গে তো উনি ভাসুর সম্পর্ক পাতিয়েছেন। না, আমার বোঝানোয় চলবে কেন? মিনমিনে গলায় হরিপদ বলল, তোমার জিনিস তুমি দেখবে। ক্ষিতীশ বেবির দিকে ঘাড় ফেরায়। কালি জমে সলতের গায়ে ঝুল জমেছিল। আর একবার আলো জ্বালতে হরিপদ আঙুলের টোকা দিয়ে সেটা ঝেড়ে ফেলে দেওয়ার পর আলোটা এখন বড় মোটা হয়ে জ্বলছে। মাচার দিকটা ভালো দেখা যাচ্ছে। বেবির সামনে একটা শালপাতার ঠোঙা, তাতে এতগুলি তেলে ভাজা তেমনি পড়ে আছে, একটাও বেবি মুখে তোলেনি। ক্ষিতীশ একটু সময় সেদিকে চেয়ে থেকে পরে হরিপদর দিকে ঘাড় ফেরালো। আমি বুঝিয়ে বুঝিয়ে জিহবা ভোঁতা করেছি, এখন তোমরা বোঝাও, যদি একটু চৈতন্য হয় নবাবজাদির। এই বেবি। বেবি মুখ নিচু করেছিল। হরিপদ মোটা গলায় বলল, ক্ষিতীশ কি বলছে শোন। ক্ষিতীশ আর একটা সিগারেট ধরাতে দেশলাইয়ের কাঠির প্রচণ্ড শব্দ করল। বারুদের গা ঠিকরে তার চোখের কাছে আগুন ছুটে যায়। তেমনি প্রচণ্ড শব্দ করে দেশলাইটা হরিপদর দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষিতীশ বলল, মার মাথায় ছিট। বাপটাকে বলা যায় রাস্তার পাগল, আর যে জন্যে তিনির মন নড়ছে না, পা সরছে না, ভাই। তা ভাইয়ের 12টা বাজিয়ে দিয়েছে পারিজাত। হ্যাঁ, বাড়িওয়ালা। এই ঠ্যাং নিয়ে বেঁচে থাকলেও ঘরে শুয়ে থাকতে হবে, হাঁটতে হবে না। তারপর? হরিপদ বলল, পেট চালাতে তোমাকে চাকরি করতেই হবে, চায়ের দোকানে হোক আর দুধের দোকানে হোক। বাড়িউলি মাসির পাল্লায় পড়তে হবে। ক্ষিতীশ নাকের বিকট শব্দ বার করে সিগারেটের ধোঁয়া ছাড়ল। এখানে এই হালে রমেশ রায়ের দোকানে থাকলে গোল্লায় যেতে বেশি দিন লাগবে না। আমার কথা ফলে কিনা তুই চেয়ে দেখ হরিপদ। একটা ঢোক গিলল হরিপদ, কথা বলল না। ফ্রকের ছেঁড়া অংশে বেবির মেরুদাঁড়ার কাছাকাছি পিঠের চামড়ায় এত বড় একটা মশা হুল ফুটিয়ে বসে আছে, রক্ত টানছে। বেবি নড়ল না। ক্ষিতীশ দেখল, তাড়ালো না। দূর থেকে হরিপদ আর সেটা দেখে না। তোর তো একটা মত দিতে হবে, না হলে। হরিপদ থামল। বেবি তেমনি বেড়ার দিকে তাকিয়ে, বোজা চোখটাও এখন খোলা। নাই বা হবে কেন? ক্ষিতীশ গলা ঈষৎ চড়ালো। অর্থাৎ পেটে খিদে, মুখে লাজ। বেশ খিদে আছে, আমি টের পাই। আজ কমাস নেড়ে চেড়ে দেখলাম তো। কি কথা বল না। হরিপদ একটা বড় ধমক দিল। বেবির নাকের পাশটা একটু চিকচিক করে উঠল। ঢং। ক্ষিতীশ নাক দিয়ে ধোঁয়া ছাড়ল। মত মত চাইছি 18 বছর হয়নি বলে। পুলিশে গোলমাল করবে রাস্তাঘাটে। নাবালিকা, কিন্তু হিন্দু আইন মতে সাবালিকা হয়েছে কিনা তুই একবার লাট সাহেবের মেয়েকে গোপনে জিজ্ঞেস কর না হরিপদ। কথা না কয়ে হরিপদ বিড়ি ধরালো। বেশ তো, থাক। 12 ভূতের সেই বাড়িতে থাকবি আর রমেশের দোকানে চা বানিয়ে পাড়ার লোককে খাওয়াবি। এই যদি তোর সুখের জীবন কামনার হয় বল। হ্যাঁ, পষ্টাপষ্টি জানিয়ে দে, আমি সরে যাই, আমার রাস্তা দেখি। বেবি ক্ষিতীশের দিকে এই প্রথম মুখ ফেরালো। নাকের ধারটা আর চিকচিক করছে না। তুমি ভীষণ মারধর করবে। তুমি যখন রাগ করবে কাণ্ডজ্ঞান থাকবে না। আমার সাহস হয় না। হবে, হয়। দূর দেশে গিয়ে স্বামী স্ত্রী হয়ে থাকার স্বাদ আলাদা। তখন কি আর এই ক্ষিতীশ ক্ষিতীশ থাকবে? হরি পোড়া বিড়িটাকে আর একটা কাঠি জেলে আগুন ধরায়। রমেশ তোর গায়ে হাত দিল বলে কুত্তি? ক্ষিতীশ আবার খেপে উঠল। বলছি, একবার হাওড়া না হয় শিয়ালদার টিকিট কেটে তো আগে ট্রেনে ওঠা যাক। ওই ছেঁড়া ফ্রক পরে 5 জনের চা বানানোর চেয়ে অসম্মানজনক হবে না এটা? তোর মাথায় আসে না? আর নোংরাভাবে জীবন কাটানোর ইচ্ছে থাকলে বল, অন্য সুরে কথা বলি। বেবি নীরব, নতনেত্র। একটা জলের ফোঁটা এসে নাকের ডগায় ঠেকেছে। হু হু করে ঝিলের হাওয়া ঢুকছিল বলে হরিপদ বাকি আধখানা ঝাঁপও নামিয়ে দিল। পাগলা ডিঙির ফাঁড়ি থানায় তখন 9টার বেল বাজছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 88 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার,
কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।